আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি ভূগোল প্রথম পত্র, পঞ্চম অধ্যায়, জলবায়ুর উপাদান ও নিয়ামক চ্যাপ্টার। আজকে এমসিকিউ ব্যাখ্যা সহ উত্তর ক্লাসের দ্বিতীয় পর্বে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই অধ্যায়ে আমি ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, আজকে দ্বিতীয় ক্লাসটা নিতে যাচ্ছি। আমি বলেছি তোমাদের অনুরোধে আমি অনেকগুলো এমসিকিউ ব্যাখ্যা সহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে। এগুলো একবার করে দেখলে, অনুসরণ করলে আশা করি সবই কমান হবে এবং লিখতে পারবে। প্রেজেন্টার হিসেবে আছি এমডি আকবর আলী, ভূগোল ও পরিবেশ বিভাগ, মুক্তিযোদ্ধা কলেজ যশোর। আহ এখানে আমার একটা ছবি এবং এমডি আকবর জিওগ্রাফি লেখা আছে। এটা সার্চ করলে এটা ইউটিউব চ্যানেল, আমার আমার সমস্ত ক্লাসগুলো এখানে দেখতে পাবে। সবাইকে এই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আগের দিন আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেটা 25 পর্যন্ত সংখ্যা ছিল, এই প্রশ্ন ছিল। আজকে আমি 26 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। নিরক্ষীয় অঞ্চলে দুটি অয়নবায়ুর সীমানার মাঝখানের পরিবর্তনশীল এলাকাকে কি বলে? এটাকে কি বলা হয়? আইটিসিজেড, অর্থাৎ ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, যেটাকে আই, তারপরে টি, সি, তারপরে জেড। আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে এটা গ নম্বর উত্তর। আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল ইত্যাদি নামে অভিহিত করা হয়ে থাকে। এইটা যদি নিরক্ষরেখা হয়, এখান থেকে যে অয়ন বায়ুটা এদিকে আসে আর এখান থেকে যে অয়ন বায়ুটা এদিকে আসে, এই যে মিলন স্থলে যে অঞ্চলটা, এই মিলন স্থলটি হচ্ছে আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। অর্থাৎ এখানে বলা আছে নিরক্ষীয় দুটি অয়ন বায়ুর সীমানার মাঝখানের পরিবর্তনশীল এলাকাকে কি বলে। এটা আমি বুঝিয়ে দিলাম। উত্তর গোলার্ধে কোন মরুভূমি অবস্থিত? এখানে উত্তর গোলার্ধ আসলে কোন মরুভূমি অবস্থিত? এখানে আফ্রিকার সাহারা মরুভূমি। আফ্রিকাটা তো উত্তর গোলার্ধে অবস্থিত। আসলে দেশ এই কোন কোন দেশে অবস্থিত এগুলো দেখতে হবে। এই তিনটাই কিন্তু দক্ষিণ গোলার্ধে। এই যে গ, খ, গ এবং ঘ, সাহারা মরুভূমিটাই কিন্তু উত্তর গোলার্ধে অবস্থিত। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। 29 নম্বর প্রশ্নে যদি আমরা এখানে উত্তর করতে আসি, দেখি কি প্রশ্ন এখানে আছে। পৃথিবীর অধিকাংশ মরুভূমি কোন বলয়ে অবস্থিত? এটা কিন্তু আহ প্রশ্নই আছে। পৃথিবীর অধিকাংশ মরুভূমিগুলি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত কেন? আর এটা কিন্তু তার উল্টো করে দেওয়া। পৃথিবীর অধিকাংশ মরুভূমি কোন বলয়ে অবস্থিত? অর্থাৎ কর্কটীয় এবং মকরীয় বলয়ে অবস্থিত, শান্ত বলয়ে অবস্থিত। কর্কটক্রান্তি এবং মকরক্রান্তীয় অঞ্চলে যেখানে শান্ত বলয় আছে, যেখানে বায়ু প্রবাহের কোনো পার্শ্ব গতি নাই, সেখানে সাধারণত মরুভূমিগুলো সৃষ্টি হয়েছে। তাহলে এর উত্তর পেলাম খ। কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলে? এখানে আসলে আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা হচ্ছে কয় প্রকার? একটা পরম আর্দ্রতা, একটা আপেক্ষিক আর্দ্রতা। বলছে কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণ, প্রকৃত পরিমাণ যখন আসবে তখন সেটা পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি বলা হয়। আর আপেক্ষিক আর্দ্রতাটা কি? কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে নির্দিষ্ট তাপমাত্রায় যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই নির্দিষ্ট আয়তনের বায়ু ওই নির্দিষ্ট তাপমাত্রায় আর যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে, এর যে অনুপাত, তাকেই কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বলা হয়ে থাকে। কাজেই এটা আমরা বলতে পারি এটা পরম আর্দ্রতা।
বৃষ্টিপাত ঘটার পূর্বের প্রক্রিয়াগুলোর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো, এখানে বৃষ্টিপাত হতে হলে একেবারে একটা সহজ প্রশ্ন, যে বৃষ্টিপাত আগে হতে হলে আমরা যে প্রক্রিয়াটা জানি সেটা হচ্ছে বায়ুর তাপমাত্রা বেড়ে সমুদ্রের পানি বা জলাধারের পানি বাষ্প হয়ে উপরে উঠে যায়, এবং সেটা যখন ঘনীভূত হয়, ঘনীভূত হয়ে যখন জলকণাগুলো বড় হয়ে যায় এবং মেঘ আকার ধারণ করে পরবর্তীতে বৃষ্টি আকারে নেমে ওঠে। তাহলে আসলে এর প্রক্রিয়াটা কি? নট পরিচলন, বিকিরণ, কোনটি প্রক্রিয়া এটাও নয়, অর্থাৎ ঘনীভবন। 31 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘনীভবন। এটা বুঝতে পারলে এবার আমরা 32 নম্বর প্রশ্নে যদি আসি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? সমুদ্রের নিকটবর্তী স্থানে দিন রাত্রির তাপের পার্থক্য কম কেন? সমুদ্রের নিকটবর্তী স্থানে আসলে এই জিনিসটা বুঝতে হবে, আমরা মহাদেশীয় অঞ্চল এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, দুইটা অঞ্চল সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। দেশের অভ্যন্তরে অর্থাৎ সমুদ্র থেকে অনেক দূরত্বে অবস্থিত যে অঞ্চল সেটা মহাদেশীয় অঞ্চল। এখানে তাপমাত্রা যেমন বেশি এবং তাপের বেশি, এবং আহ তাপমাত্রা কমও সেখানে বেশি। যেখানে দিনের বেলা এবং রাতের বেলা তাপের পার্থক্য হয়, ঋতুভেদে তাপের পার্থক্য হয়। কিন্তু সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বিধায় এটা দিনের বেলায় যত গরমই আসুক না কেন, সেখানে এই বিশেষ করে এই নিকটবর্তী দিন রাতে তাপের পার্থক্য খুব বেশি হয় না। সেটা হচ্ছে এই যে বেশি জলীয় বাষ্পের দরুন। সমুদ্রের নিকটবর্তী বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে বিধায় সেখানে দিন রাত্রির তাপের পার্থক্য তেমন ঘটে না। নাতিশীতোষ্ণ অঞ্চলের বৃষ্টিপাত হলো, আমরা নিরক্ষীয় অঞ্চলের বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত, এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে যে বৃষ্টিপাতটা হয় সেটা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত, এবং অধিকাংশ ঘূর্ণিঝড় জনিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড় হয়ে থাকে সেটা হচ্ছে সংঘর্ষ বৃষ্টিপাত বা বায়ু প্রাচীর জনিত বৃষ্টিপাত। তাহলে এর উত্তর হচ্ছে গ নম্বর। নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোনটি অবস্থিত? নিরক্ষরেখার উভয় দিকে, অর্থাৎ এটা নিরক্ষীয় অঞ্চল, উষ্ণমণ্ডল না উষ্ণমণ্ডল অর্থাৎ অবসাদ অঞ্চল, 5 থেকে 10 ডিগ্রি এই অবসাদ অঞ্চল ডোলড্রাম বলা হয়। 34 নম্বরের গ নম্বর উত্তর। তাহলে এই পর্যন্ত 34 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। 35 নম্বর প্রশ্নে কি আছে? 35 নম্বর প্রশ্নে আছে যে বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র কোনটি? এই প্রশ্নগুলো আগেও আলোচনা করেছি। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। এগুলো একটু মনে রাখতে হবে। বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের বিস্তৃতি প্রায় কত? আমরা এটা দেখো, নিরক্ষীয় নিম্নচাপ বলয়, চাপ বলয়গুলো যখন ব্যাখ্যা পড়েছি তখন নিরক্ষীয় নিম্নচাপ বলয় যেটা আছে সেটা দেখেছি 322 কিলোমিটার। তাহলে এর বলয়ের বিস্তৃত হচ্ছে উভয় দিকে 322 কিলোমিটার, অর্থাৎ গ নম্বর উত্তর। শৈলতক্ষেপ বৃষ্টি বাংলাদেশের কোন অঞ্চলে দেখা যায়? এখানে একটা কথাই মনে রাখতে হবে যে শৈলতক্ষেপ বৃষ্টি সাধারণত পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এই বৃষ্টিপাত গুলো হয়ে থাকে। পাহাড়ের প্রতিবাদ পার্শ্বে এই বৃষ্টিপাত হয়ে থাকে, এবং বাংলাদেশের যে অঞ্চলে সাধারণত এই পাহাড়গুলো আছে আমরা জানি এখানে সিলেট, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট জেলায় পাহাড় আছে, কাজেই সিলেটে এই শৈলতক্ষেপ বৃষ্টিপাত হয়ে থাকে। উত্তরটা হচ্ছে ক। পর্বত আরোহীদের জন্য বিপজ্জনক মেঘ কোনটি? বিপজ্জনক মেঘ এখানে আসলে পর্বত আরোহীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সেখানে ঝড় বৃষ্টি হওয়া। যদি ঝড়পুঞ্জ মেঘ হয় তাহলে সেটা পর্বতারোহীর জন্য খুবই বিপজ্জনক হতে পারে। এবার 39 নম্বর প্রশ্নে আসি। 39 নম্বর প্রশ্নে কি আছে সেটা যদি আমরা ব্যাখ্যায় আসি। অশ্ব অক্ষাংশ, অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে, সকল বোর্ডে 2019 সালে এই প্রশ্নটা পড়েছিল। অশ্ব অক্ষাংশ নামে পরিচিত হচ্ছে উত্তর আটলান্টিকের শান্ত বলয়, দক্ষিণ আটলান্টিকের শান্ত বলয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, অশ্ব অক্ষাংশ
অর্থাৎ এখানে বায়ুর চাপ বলয় যদি তোমরা একটু পড়ো, সেখানে দেখবে যে উত্তর গোলার্ধে উত্তর আটলান্টিকের শান্ত বলয় আছে উত্তর আটলান্টিক মহাসাগরে। কিন্তু যদি অশ্ব অক্ষাংশ না দেখে যদি দেখো সেখানে আছে গর্জনশীল 40, সেটা কিন্তু দক্ষিণ আটলান্টিকের অবস্থিত। তাহলে এটার উত্তর হবে ক, উত্তর আটলান্টিকের শান্ত বলয়। বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? এটা হচ্ছে, তোমরা প্রায় সবই আগেও এই প্রশ্নের উত্তর পড়েছো। সে যা আছে ওই যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়েছো, সেখানেও এটা দেখেছো, ওজোন গ্যাস। স্বাভাবিক অবস্থায় ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? সেটা হচ্ছে কোনো কোনো বইয়ে 166 মিটারও কিন্তু লেখা আছে, 165 মিটার উচ্চতায়, কোনো 166। এখানে কিন্তু আরো একটা কথা বইয়ে লেখা আছে, প্রতি কিলোমিটার যদি থাকে সেখানে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় প্রতি কিলোমিটার বা 1000 মিটার উচ্চতায়। এই জিনিসগুলো আসলে মনে রাখা দরকার। 42 নম্বর প্রশ্নের কথা আমরা যদি এখানে একটু আলোচনায় আসি, উষ্ণমণ্ডলের অবস্থান কোথায়? এখানে আসলে উষ্ণমণ্ডল হচ্ছে আসলে নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। এখানে যদি এত উত্তর থেকে এত ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত কথাটা লেখা থাকলে খুব ভালো হতো, তারপরেও লেখা নাই। 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে। এখানে এই যে নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, অর্থাৎ এই 0 থেকে এখান থেকে এই পর্যন্ত উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই উষ্ণমণ্ডলের অবস্থান। অর্শ অক্ষাংশ কোন মহাসাগরে অবস্থিত? এখানে কিন্তু আগেই যেটা কথা বললাম, আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটা। 6 নম্বর উত্তর। এটা আগেও আমরা দেখেছি, 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ আটলান্টিক মহাসাগরে এটা অবস্থিত। কোন কোনটি স্থানীয় বায়ুর উদাহরণ? স্থানীয় বায়ু প্রবাহ যেমন আমরা পড়েছি, বায়ু প্রবাহ সাধারণত কয় প্রকার দেখেছি? 4 প্রকার। একটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ, একটা সাময়িক বায়ু প্রবাহ, একটা অনিয়মিত বায়ু প্রবাহ, একটা স্থানীয় বায়ু প্রবাহ। স্থানের নাম অনুসারে সাধারণত এই বায়ু প্রবাহের নাম করানো হয়, সেগুলো স্থানীয় বায়ু প্রবাহ। এই যে বাণিজ্য পশ্চিমা বায়ু, এটা অয়ন বায়ু, মানে নিয়ত বায়ু। মৌসুমী বায়ু, এটা হচ্ছে সাময়িক বায়ু। আর স্থল ও সমুদ্র বায়ু, এটা সাময়িক বায়ু। কিন্তু চিনুক এবং খামসিন, এটা কিন্তু কোনো স্থানীয় বায়ুর নাম, অর্থাৎ গ নম্বর উত্তর। এবার আমরা 45 নম্বর প্রশ্নে আসি। এখানে মাঝে আমি একটু কথা বলে রাখি, যেভাবে আমি ব্যাখ্যাটা করছি এইভাবে যদি এগুলো দেখো তাহলে তোমাদের চ্যাপ্টারটাই প্রায় শেষ হয়ে যায়। এবং যারা বই পড়েছো এবং আমার ক্লাসগুলো করেছো তাদের মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। কোন বায়ুর প্রভাবে মরুভূমির সৃষ্টি হয়েছে? এই প্রশ্নগুলো আগেও আমরা দেখতেছি সাধারণত। অয়ন বায়ুর প্রভাবে এই মরুভূমিগুলোর সৃষ্টি হয়েছে, অর্থাৎ ক নম্বর উত্তর 45 নম্বরে। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়? এটা হচ্ছে হাইগ্রোমিটার। সম্ভবত এই প্রশ্নটা আগেও আলোচনা করা হয়েছে। কোনটি নাতিশীতোষ্ণ অঞ্চলের বৃষ্টিপাত? নাতিশীতোষ্ণ অঞ্চলে সাধারণত সংঘর্ষ বৃষ্টিপাত হয়ে থাকে। এটা 47 নম্বরের গ নম্বর উত্তর, এটাও আগে ছিল প্রশ্ন। ভারতের কোথায় কালবৈশাখী ঝড় হয়? এটা পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গতে হয় এবং আসামে হয়, অর্থাৎ খ নম্বর উত্তর ভারতে। আমরা প্রায় প্রশ্নের শেষের দিকে চলে আসছি। এবার 49 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা একটু আলোচনায় আসি, দেখি এখানে কি প্রশ্ন আছে। জলীয় বাষ্প ঘনীভূত পেঁজা তুলার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলা হয়? এটা তো সহজ প্রশ্ন, শিশির না, বৃষ্টি না, কুয়াশা না, সেটা তুষারপাত। তুষার। জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পেঁজা তুলার ন্যায় ভূপৃষ্ঠে পতিত হলে তাকে কি বলে? এই ক নম্বর উত্তর তুষার। জলবায়ুর নিয়ামক কোনটি? এখানে আসলে নিম্নের, এখানে নদী কথাটা কেমন হয়ে গেছে। জলবায়ুর নিয়ামক কোনটি? নিচে জলবায়ুর নিয়ামক কোনটি? আসলে কোনগুলো? এটা হচ্ছে এই যে এক হচ্ছে অক্ষাংশ, উচ্চতা, এগুলো জলবায়ুর নিয়ামক। কিন্তু বায়ুর তাপমাত্রা, বায়ুর গতি, এটা কিন্তু জলবায়ুর উপাদান। উপাদান এবং নিয়ামকের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। এবং ভূমির ঢাল এবং বনভূমি, এটাও কিন্তু নিয়ামক। তাহলে এর উত্তরটা হতে হবে 1 আর 3। 1 আর 3 কোনটা আছে? অর্থাৎ খ নম্বর উত্তর।
তাহলে আমরা এখানে আমরা 50টা প্রশ্ন অর্থাৎ 26 থেকে প্রায় 25টা প্রশ্নের উত্তর আমরা করলাম, এবং আশা করি সামান্যতম উপকৃত হলেও তোমরা হয়েছে। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং মাই প্রেজেন্টেশন। আমার এই উপস্থাপনটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি।